আসসালামু আলাইকুম শিক্ষার্থী, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমাদের ইউটিউব ক্লাসে তোমাদের স্বাগতম। আমি বেনজির পাপিয়া, অ্যাসিস্ট্যান্ট টিচার, শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল, বিজিবি, রাজশাহী। শিক্ষার্থীরা, আমরা দেখতে দেখতে ভয়েস ক্লাসের সেকেন্ড ক্লাসে চলে এসেছি। তো আমরা প্রথম দিন ভয়েসের অনেক কিছু আলোচনা দেখেছি। আজকে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় যে অক্সিলারি ভার্বের পরিবর্তন হয় বা আমরা কোন টেন্সে কোন অক্সিলারি ভার্বটা ব্যবহার করব কোন পার্সনের সঙ্গে, আজকে প্রথমে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এর পরবর্তীতে আমরা এক্সাম্পল আলোচনা করব, ঠিক আছে? এক্সাম্পল দেখলে আমরা আরও বেশি ক্লিয়ার হয়ে যাব। তো শিক্ষার্থীরা, আমি প্রথমে বলছি যে তোমরা প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখবে এবং ক্লাসটা দেখার সময় না টেনে দেখবে সম্পূর্ণটা। তাহলে আমি আশা করি তোমাদের যতগুলো প্রবলেম আছে সমস্ত প্রবলেম তোমরা ওভারকাম করতে পারবে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা ক্লাসে চলে যাই। তো আমরা প্রথমেই বলেছি আজকে যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় যে পার্সনগুলোর সঙ্গে আমাদের অক্সিলারি ভার্বের পরিবর্তন হয়, সে অক্সিলারি ভার্বের পরিবর্তনটা নিয়ে দেখব। তো প্রথমে একটু খেয়াল করো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা যে অ্যাক্টিভ ভয়েস করব, তাহলে দেখো যে ফার্স্ট পারসন আই প্লাস এম ব্যবহার করব অক্সিলারি ভার্ব হিসাবে, ঠিক আছে? এরপরে দেখো থার্ড পারসন প্লাস সাবজেক্ট প্লাস আমরা ইজ ব্যবহার করব, ঠিক আছে? যেমন এখানে আমরা ব্যবহার করতে পারি হি ইজ, ঠিক আছে? এরপরে দেখো সেকেন্ড পারসন প্লাস সাবজেক্ট, এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এখানে ব্যবহার করব আর, যেমন দে, ইউ আর। তাহলে একটু খেয়াল করো শিক্ষার্থীরা, যে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় অক্সিলারি ভার্বটা ইউজ করব, সেটা হলো ফার্স্ট পারসনের সঙ্গে অবশ্যই আমরা আম ব্যবহার করব। থার্ড পারসনের যে সাবজেক্টটা থাকবে তার সঙ্গে আমরা ইজ ব্যবহার করব, আর সেকেন্ড পারসন এর সাবজেক্টের সঙ্গে আমরা আর ব্যবহার করব, ঠিক আছে শিক্ষার্থীরা? আমি দেখেছি যে তোমাদের অনেক শিক্ষার্থী, এসএসসি লেভেলের শিক্ষার্থীরাও কি করো, এই অক্সিলারি ভার্বগুলো টেন্স অনুযায়ী ইউজ করতে জানো না, যার কারণে এখান থেকে আমাদের ভয়েসও হয়ে যাচ্ছে এবং কোন পার্সনের সঙ্গে আমরা কোন অক্সিলারি ভার্ব কোন টেন্সে ব্যবহার করব সে বিষয়টাও আমাদের এখানে ক্লিয়ার হয়ে যাবে শিক্ষার্থী, কেমন? তো এরপরে দেখো, এটা প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে দেখলাম। এবার দেখো পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে। হ্যাঁ, পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে। তাহলে পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে কি হবে? দেখো ফার্স্ট পারসন আই প্লাস ওয়াজ, থার্ড পারসন প্লাস সাবজেক্ট প্লাস ওয়াজ, যেমন আই ওয়াজ বা শি ওয়াজ। এরপরে একটু খেয়াল করো শিক্ষার্থীরা, যে সেকেন্ড পারসন প্লাস সাবজেক্ট হলে তার সঙ্গে আমরা কি বসাবো? ওয়ার বসাবো, যেমন ইউ ওয়ার। তাহলে একটু খেয়াল করো শিক্ষার্থীরা, যে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ফার্স্ট পারসনের সঙ্গে অক্সিলারি ভার্ব এম ব্যবহার করব, থার্ড পারসনের সঙ্গে ইজ ব্যবহার করব, সেকেন্ড পারসনের সঙ্গে আর ব্যবহার করব। আর পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে ফার্স্ট পারসনের সঙ্গে ওয়াজ ব্যবহার করব, থার্ড পারসনের সঙ্গে আমরা অক্সিলারি ভার্ব ওয়াজ ব্যবহার করব, সেকেন্ড পারসনের ক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করব, ঠিক আছে? এখন একটু খেয়াল করো শিক্ষার্থীরা, এরপরে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে কি ব্যবহার করব? ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা শ্যাল বি এবং উইল বি ব্যবহার করব। কি ব্যবহার করব? শ্যাল বি এবং উইল বি ব্যবহার করব। এখন শিক্ষার্থীরা, আমরা
পাস্ট ইনডিফিনিট টেন্সের আজকে ভয়েস করব, কেমন? তো পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েসের প্রথমে আমি স্ট্রাকচারটা লিখছি, তোমরা স্ট্রাকচারটা আগে খেয়াল করো। যে প্রথমেই হচ্ছে অবজেক্টের সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের পিপি প্লাস বাই প্লাস অবজেক্ট সাবজেক্টের অবজেক্ট। দেখো এখন প্রথমে কি লিখলাম, অবজেক্টের সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের পিপি প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট, এবং আমরা কিসের করছি, পাস্ট ইনডিফিনিট টেন্সের। হ্যাঁ, পাস্ট টেন্সের মোট কথা আমরা ভয়েসটা করছি। তাহলে দেখো আমরা প্রথম এক্সাম্পল দিয়ে পাস্ট ইনডিফিনিট টেন্সের করছি। তাহলে দেখো ডেলা sold her hair। দেখো ডেলা sold her hair, তাহলে এটার আমরা কি করব, যে আমরা দেখো এটা হচ্ছে সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা হলো অবজেক্ট। তাহলে আমরা প্রথমে কি করব, যে অবজেক্ট কাকে সাবজেক্টে নিয়ে আসব। তাহলে her hair was sold by ডেলা। একটু খেয়াল করো শিক্ষার্থী, অনেকেই আমাকে এরকম প্রশ্ন ক্লাসে করেছো যে মিস এখানে আমরা কিভাবে বুঝবো যে এটা পাস্ট টেন্সে আছে। আমি তোমাদের বলছি, এই যে মূল ভার্বটা আছে, এই মূল ভার্বটা দেখলেই কিন্তু আমরা বুঝে যাব যে এটা প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে। ঠিক আছে, তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম হার হেয়ার, তারপরে অক্সিলারি ভার্ব হিসাবে আসলো ওয়াজ, ভার্বের পিপি ফ্রম সোল্ড, তারপরে স্ট্রাকচার অনুযায়ী বাই, তারপরে হচ্ছে সাবজেক্টের অবজেক্ট ডেলা। আবার আমরা একটু খেয়াল করি, হি লাইকড দ্য লেট স্প্রিং। দেখো এখন এই যে দ্য লেট স্প্রিং, এই গোটাটাই কিন্তু অবজেক্ট। অনেক শিক্ষার্থী এই ধরনের বড় অবজেক্ট দেখলে তোমরা কনফিউশনে পড়ে যাও যে কতটুকু অংশ আমি সাবজেক্ট বানাবো। অবজেক্ট যত বড়ই হোক না কেন, অবজেক্টটা পুরোপুরি তোমার সাবজেক্ট হিসাবে চলে আসবে। এটা কিন্তু মাথায় রেখো শিক্ষার্থীরা, এই ভুলটা কিন্তু তোমরা মারাত্মকভাবে করো। তো এখানে আমরা কি লিখব, দেখো দ্য লেট স্প্রিং ওয়াজ লাইকড বাই হিম। দেখো কি পড়লাম, দ্য লেট স্প্রিং ওয়াজ লাইকড বাই হিম। ঠিক আছে, তাহলে তোমরা এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা যদি বড় ধরনের অবজেক্ট থাকে তাহলে সেটাকে আমরা সাবজেক্ট বানাবো। আবার একটু খেয়াল করো শিক্ষার্থী, যে আমরা এক্সাম্পল 3-এ চলে যাই, যে হি টুক মি টু টাস্ক। এখন এইটারও আমাদের প্যাসিভ করতে হবে। তাহলে দেখো এখানে একটা অবজেক্ট আছে, অবজেক্টের পরে কিন্তু একটু অতিরিক্ত অংশ আছে। তাহলে অনেকেই প্রশ্ন করে থাকো, ম্যাডাম অবজেক্টের পরে অতিরিক্ত অংশটা কি করব। দেখো অতিরিক্ত অংশটা নিয়েও তোমাদের অরিড হবার কিচ্ছু নেই। অতিরিক্ত অংশটা কিভাবে লিখবা, দেখো যে আমরা আগে অবজেক্টকে সাবজেক্ট বানাই, আই ওয়াজ টেকেন, আই ওয়াজ টেকেন। তারপরে আমরা দেখো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লেখার পরে এই যে অতিরিক্ত অংশটুকু আছে, এই অতিরিক্ত অংশটুকু লিখব, টু টাস্ক বাই হিম। দেখো কি করলাম, আই
অর্থাৎ অবজেক্টটা আগে লিখে ফেললাম, অবজেক্টের সাবজেক্ট আই, তারপরে অক্সিলারি ভার্ব নিয়ে আসলাম, ভার্বের পিপি ফর্ম লিখলাম, তারপরে অবজেক্টের পরে যে অতিরিক্ত অংশটা আছে সেই অতিরিক্ত অংশটা লিখে ফেললাম, লেখার পরে স্ট্রাকচার অনুযায়ী বাই, আর পরে সাবজেক্টের অবজেক্ট লিখে ফেলেছি। হয়ে গেল শিক্ষার্থী, অনেক ইজি না এখন? এখন দেখো যে আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখি তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে ভয়েসগুলো সলভ করতে পারি। এখন একটু খেয়াল করো, Did he kill the tiger? Did he kill the tiger? তাহলে কি হবে? Was the tiger killed by him? একটু খেয়াল করো শিক্ষার্থীরা যে ডিড হি কিল দ্য টাইগার, তাহলে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে প্রথমে কি করতে হবে? অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, আর এই অক্সিলারি ভার্বের পরে অলওয়েজ আমাদের কি নিয়ে আসতে হবে? সাবজেক্ট একটা নিয়ে আসতে হবে। অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, তারপরে ভার্বের পিপি ফর্ম, যে স্ট্রাকচার অনুযায়ী বাই, আর এই যে তোমার সাবজেক্ট ছিল অ্যাক্টিভ ভয়েসে যেটা, তার অবজেক্ট হয়ে গেল। তাহলে কি? ওয়াজ দ্য টাইগার কিল্ড বাই হিম। এখন তোমাদের প্রশ্ন হইতেই পারে বা অনেকে প্রশ্ন করেই থাকো, হইতে পারে না যে এখানে আমরা ওয়াজ লিখলাম কেন? দেখো ডিড দেখেছি না, তার মানে আমাদের কি সেন্টেন্সটি কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে, এটা তো আমরা বুঝতে পারলাম, তাই না? এরপরে খেয়াল করো শিক্ষার্থী, আমরা এরপরে আরেকটা স্ট্রাকচারে চলে যাব, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কেমন হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমরা একটু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের দু একটা ভয়েসের এক্সাম্পল দেখব, ঠিক আছে? দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অবজেক্ট এর সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস বিং প্লাস ভার্বের পিপি প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। দেখো আমরা এখন করতে চলে যাব এক্সাম্পল। হি ইজ ইটিং রাইস, হি ইজ ইটিং রাইস। তাহলে আমরা এই সেন্টেন্সটা দেখে কি দেখছি? এইটা হচ্ছে তোমার যেহেতু ভার্বের সঙ্গে আমার কি আছে? আইএনজি যুক্ত আছে, তার মানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে, তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত মানে কি? সেটা কোন টেন্সে আছে? সেটা পাস্ট টেন্সে আছে, তাই না? সরি, একটু মিস্টেক হয়েছে। ভার্বের সঙ্গে আইএনজি দেখে আমরা বুঝতে পারছি সেটা কি কন্টিনিউয়াস টেন্সে আছে, আর আমরা এই যে অক্সিলারি ভার্বটা আছে, এই অক্সিলারি ভার্বটা দেখে আমরা বুঝতে পারছি কি এটা কোন টেন্সে আছে? এটা পাস্ট টেন্সে আছে। তো আমরা যদি এই সেন্টেন্সটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা কি করতে পারি শিক্ষার্থী? একটু খেয়াল করো। দেখো আমরা অবজেক্টের সাবজেক্ট একই নিয়ম, রাইস ওয়াজ, আমরা যেহেতু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে তার জন্য আমরা একটা বিং নিয়ে আসবো, ওয়াজ বিং ইটেন বাই হিম। কি লিখলাম? হি ওয়াজ ইটিং রাইস। তাহলে আমরা উত্তরটা কি লিখলাম? রাইস ওয়াজ বিং ইটেন বাই হিম। এখন একটু খেয়াল করো শিক্ষার্থী, এটা তো হলো। আমরা যদি এরকম লিখি হি ওয়াজ নট ইটিং রাইস, তাহলে আমরা কি করব? দেখো রাইস ওয়াজ নট বিং
ইটেন বাই হিম। এখানে একটা বিষয় বলার আছে শিক্ষার্থীরা, তোমরা রাইসের পরে ওয়াজ আর বিং এর মাঝে নট বসাইতে হবে। অনেকেই করো রাইস ওয়াজ বিং নট ইটেন বাই হিম। না শিক্ষার্থী, এটা করা যাবে না। আমরা যখন এই ভয়েসটা করব, যখন দেখব যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসে নট দেয়া আছে, তখন অবশ্যই আমাদের মনে রাখতে হবে ওয়াজ আর বিং এর মাঝে আমরা নটটা বসাবো। কোথায় বসাবো বললাম? ওয়াজ আর বিং এর মাঝে আমরা নটটা বসাবো। তারপরে আমরা বিং বসিয়ে ভার্বের পিপি ফর্ম করিয়ে তারপরে স্ট্রাকচার অনুযায়ী পাই, তারপরে হিম। আমরা আর একটা এক্সাম্পলে চলে যাই শিক্ষার্থীরা, যে ওয়াজ হি ইটিং রাইস। শিক্ষার্থী যদি এরকম থাকে যে ওয়াজ হি ইটিং রাইস, তাহলে আমরা এটা তো প্রথম কথা হলো সেন্টেন্সটা দেখেই বুঝতে পারছি এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যদি থাকে তাহলে আমার প্রথমেই কি করতে হবে, যে এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, তাহলে আমার প্রথমে কি করতে হবে, ওয়াজটা আগে লিখতে হবে। ওয়াজ অর্থাৎ অক্সিলারি ভার্ব লেখার পরে আমরা কি নিয়ে আসবো, একটা সাবজেক্ট নিয়ে আসবো। ওয়াজ রাইস, ওয়াজ রাইস বিং ইটেন বাই হিম। অর্থাৎ একটা জিনিস খেয়াল করো শিক্ষার্থীরা, যে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সেও তোমরা ভুল করো, অনেকেই এরকম করো ওয়াজ বিং রাইস ইটেন বাই হিম। না শিক্ষার্থী, এটা হবে না। এখানে তোমাকে কি করতে হবে, ওয়াজ অর্থাৎ অক্সিলারি অলওয়েজ মনে রাখবা। আর আমি অলওয়েজ এইটা বলি আর তোমরা মনে হয় অলওয়েজ এইটা ভুলে যাও। নো, এইভাবে ভুললে কিন্তু হবে না। তোমাদের কিন্তু চেষ্টা করতে হবে মনে রাখার। আর মনে রাখতে পারবে কখন, যখন তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। প্র্যাকটিসটা যখন তোমার বেশি হবে তখনই কিন্তু শিক্ষার্থী তোমার ভুল কম হবে, তোমার মনে হবে যে এইটা এইরকমভাবে, ঠিক আছে। এবং তোমরা খাতা কলমে লিখে লিখে প্র্যাকটিস করবা। মনে রাখবা যে একবার লেখা কিন্তু 10 বার দেখার সমান, পড়ার সমান, ঠিক আছে। অর্থাৎ তোমরা হাতে কলমে যখন লিখে লিখে প্র্যাকটিস করবা শিক্ষার্থী, তখন অবশ্যই তোমাদের সেই রুলসগুলো বা সেই নিয়মগুলো, সেই স্টাডিগুলো কিন্তু সাস্টেন করবে অনেক লং টাইম, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি বললাম, যে অক্সিলারি ভার্বের পরে অবশ্যই আমরা কি নিয়ে আসবো, একটা সাবজেক্ট নিয়ে আসবো। তাহলে সাবজেক্ট নিয়ে আসলাম রাইস, তারপরে আমরা বিং বসাবো, ভার্বের পিপি বসাবো, তারপরে স্ট্রাকচার অনুযায়ী আমরা বাই বসাবো, তারপরে আমরা সাবজেক্টের অবজেক্ট বসায়ে লাস্টে আমরা একটা ইন্টারোগেশন মার্ক দিব। এখানে সব কিছু করেছি, কিন্তু লাস্টে যদি আমরা ইন্টারোগেশন মার্কসটা না দিই তাহলে কিন্তু শিক্ষার্থী কি মানে সম্পূর্ণ সঠিক করেও কিন্তু তোমার ইন্টারোগেশন মার্কসের জন্য সমস্ত পরিশ্রমই কিন্তু বিফলে চলে যাবে। এরকম যেন না হয়, তোমরা অবশ্যই প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই খুব মনোযোগী হবে। এবং ইংলিশ দেখলেই তোমরা কেমন যেন গ্রামার সেকশানে গেলেই প্রচুর ভয় পেয়ে যাও, ঘাবড়ে যাও তোমরা। এটা কিন্তু করা যাবে না শিক্ষার্থী। তোমাদের মনে রাখতে হবে আমি পারি, কনফিডেন্স নিয়ে তোমাদের কি পরীক্ষায় বসতে হবে এবং সেখানে কোনো রকম হেজিটেশন ফিল করা ছেড়ে দিতে হবে তোমাদের, ঠিক আছে। তাহলে কিন্তু তোমরা পরীক্ষাটা ভালো দিতে পারবে। এবং তোমরা প্রত্যেকটা নিয়ম ভালোভাবে দেখে যাও, বেশি করে প্র্যাকটিস করে যাও, তাহলে তুমি সব থেকে ভালো রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে আমরা এ পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।